নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সারা দিন সারা দেশে ঘটে চলেছে প্রচুর ঘটনা। গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু ঘটনা জায়গা করে নিচ্ছে শিরোনামে। সেই সমস্ত খবরের আপডেট নিয়েই শুরু করছি আমি রুমকি 15-15-5। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। বুধে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা রাজারহাটে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে নিউটন কনভেনশন সেন্টারে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মমতার। সোনিয়া গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের সাক্ষাৎ, 3 দিনে দুবার সাক্ষাৎ। 2024 নির্বাচনে গেম প্ল্যান ঘিরে জল্পনা তুঙ্গে একাধিক চিফ স্পিকার। রণক্ষেত্র ঢাকা, মধ্যরাতে পড়ুয়াদের উপর হামলার প্রতিবাদ। কলেজ পড়ুয়া ও ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, পথে নেমে প্রতিবাদ পড়ুয়াদের। রাজকুমার হিরানি শাহরুখ খানের ছবি ডাঙ্কি মুক্তি পাবে 2023-এর 22 ডিসেম্বর, প্রকাশ্য ছবির প্রথম টিজার। শুরুতেই নজর রাখবো প্রথম 15টি খবরে। ভোট পরবর্তী হিংসা মামলায় কমিটি গড়ে অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2 সদস্যের কমিটি গড়তে হবে। কার কার বাড়ি ভাঙা হয়েছে, কাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কেউ কাজের জন্য বাইরে রয়েছেন কিনা, ঘর ছাড়াদের সব খোঁজ নেবে কমিটি। সেই রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু থানার ওসি, আইসি ও এসডিপিওরা ডেকে হুমকি দিচ্ছেন। অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, 70 জন ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন, 43 জন বাড়ি ফিরতে চান না, 18 জন ফৌজদারি মামলায় অভিযুক্ত, তারা ফেরার। 155 জন পেশা বা পড়াশোনার কারণে বাইরে রয়েছেন। আনিস খানের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালত অবমাননায় ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলো সালেম খানকে। এদিকে আনিস খান মামলায় মুখবন্ধ খামে 82 পাতার রিপোর্ট পেশ সিটের। আনিসের বাবা সালেম খান বিতর্কিত মন্তব্য করেছিলেন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে আনিস হত্যা মামলা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি, পিছিয়ে যায় মামলা। এ প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে আনিসের বাবা সালেম খান অভিযোগ করেছিলেন, বিচারপতি শারীরিকভাবে অসুস্থ নাকি ধামাচাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর চাপে এজলাসে আসেননি। এদিকে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সালেম খান বলেন, কিছু ভুল বলে থাকলে ক্ষমা চাইছেন। ময়নাগুড়ি, নামখানা, শান্তিনিকেতন, পিংলা, নেত্রা ধর্ষণ মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 22 এপ্রিলের মধ্যে পেশ করতে হবে রিপোর্ট ও কেস ডায়েরি। নির্যাতিতাদের পরিবারের দিতে হবে নিরাপত্তা। 5টি ধর্ষণ মামলায় নির্দেশ উচ্চ আদালতের। বিজেপি সংগঠনের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত এদিন এক একটি ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিত তুলে ধরে বেশ কিছু প্রশ্ন করেন। কোনো মামলায় ভিডিওগ্রাফি নিয়ে প্রশ্ন করেন, কোনো ঘটনায় নমুনা সংগ্রহ করা হয়েছিল কিনা তা জানতে চান আইনজীবী। মামলার পরবর্তী শুনানি আগামী 22 এপ্রিল। জিডি বিড়লা অন্যান্য স্কুলগুলিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। ছাত্রদের ক্লাস করতে দিতে হবে, শিশুদের পড়াশোনায় বাধা দেওয়া যাবে না। নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আইন শৃঙ্খলা দোহাই দিয়ে স্কুল বন্ধ রাখা যাবে না, স্কুলগুলিকে নোটিশ প্রত্যাহার করতে হবে। ফি বকেয়া থাকায় স্কুলে ক্লাস করতে পড়ুয়াদের বাধা দেওয়া হয়। সম্প্রতি এই কারণে জিডি বিড়লা স্কুলের সামনে অভিভাবকেরা বিক্ষোভ দেখান। আইন শৃঙ্খলা দোহাই দিয়ে স্কুল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার আদালত জানিয়েছে, ফি বকেয়া নিয়ে আইন শৃঙ্খলা ও অন্যান্য ইস্যু দেখবে জয়েন্ট স্পেশাল অফিসার। যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল তা আগামী 6 জুন হাইকোর্টে রিপোর্ট দেবে। বেফাঁস মন্তব্যের জের দলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে তলব করল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায়কে ডেকে পাঠানো হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় তিনি বেফাঁস মন্তব্য করেছিলেন। এ কারণেই প্রবীণ সাংসদকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হতে হচ্ছে। গত সপ্তাহেই হাঁসখালি ধর্ষণকাণ্ড নিয়ে বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন সৌগত। বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সে রাজ্যে একটিও ধর্ষণের ঘটনা লজ্জার। বিরোধী রাজনৈতিক দলের নেতারা সৌগত রায়ের সেই মন্তব্য সাদরে গ্রহণ করলেও দলীয় নেতৃত্ব ভালোভাবে নেয়। ঘোষণার 24 ঘন্টার মধ্যেই স্থগিত তৃণমূলের নতুন মহিলা কমিটি। সোমবার তৃণমূলের রাজ্য মহিলা কমিটি এবং বিভিন্ন সভানেত্রীদের নাম ঘোষণা করেছিলেন রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু ঘোষণার 24 ঘন্টার মধ্যেই সেই কমিটির কাজকর্ম স্থগিত করে দেওয়া হলো। কমিটিতে মোট 12 জনকে সহ সভাপতি করা হয়, সাধারণ সম্পাদক পদ দেওয়া হয় 14 জনকে। মোট 44 জনের রাজ্য কমিটির পাশাপাশি বিভিন্ন জেলা সভানেত্রীদের নামও ঘোষণা করে দেন চন্দ্রিমা। আগামী সপ্তাহেই তৃণমূলের নতুন মহিলা কমিটির বৈঠক ডাকার কথা ছিল।
বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউ টাউনে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। গোটা প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। সম্মেলনের আগে শিল্পপতিদের সঙ্গে এক প্রস্ত বৈঠকও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিনের বৈঠকে দেশ বিদেশের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বুধবার সূচনা হতে চলেছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের। তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আশায় রাজ্য সরকার। করোনা কাল কাটিয়ে 2 বছর পর অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। অংশ নেবে 40টি দেশের প্রতিনিধি দল। এই সম্মেলনে রাজ্যের শিল্প মানচিত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে, এমনটাই আশা করছে রাজ্য সরকার। 6ষ্ঠতম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। 20 এবং 21 এপ্রিল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকবেন দেশ বিদেশের তাবড় শিল্প সংস্থার প্রতিনিধিরা। হাজির থাকবেন আন্তর্জাতিক স্তরের বেশ কিছু শিল্প সংস্থার প্রতিনিধিও। প্রায় 40টি দেশ থেকে প্রতিনিধিরা এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আসছেন। থাকবেন ব্রিটেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ, ভুটান সহ 15টি দেশ পার্টনার হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করবে। তাজপুর গভীর সমুদ্র বন্দর রাজ্যে বড় বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। আদানি গোষ্ঠী এই বিনিয়োগের দায়িত্ব নেবেন, এমনটাই সূত্রের খবর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। ওনার আসার কথা তো ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 মাস আগে মৌখিকভাবে আসার কথা বলেছিলেন, তবে সরকারিভাবে কোনো কথা হয়নি বললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। লজ্জায় আসছেন না প্রধানমন্ত্রী? আসানসোলে যেভাবে বিজেপির মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে, তারপর কোন মুখ নিয়ে আসবেন তিনি? বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতি অনিশ্চয়তা প্রসঙ্গে মন্তব্য কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর প্রকল্পের জন্য রাজ্য সরকারের মাথায় একের পর এক পালক। বাংলার মুখ্যমন্ত্রীর জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা এতটাই যে ভিন রাজ্যের সরকারও তা নিজেদের রাজ্যে লাগু করার চেষ্টা করছে। জনকল্যাণমুখী প্রকল্পের প্রভাবই পড়েছে রাজ্যের 2টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। সদ্যই টুইটারে এমন লিখলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির 3 লক্ষেরও বেশি ভোটে পরাজয়ের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পগুলিই কাজ করেছে বলে টুইট বিজেপি নেতার। সিন্ডিকেট বিবাদের জের ফের শহরে চলল গুলি। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ঘটনা। গুলিবিদ্ধ হয়ে জখম 2। জানা গেছে মঙ্গলবার সকালে সিন্ডিকেট নিয়ে 2 দলের মধ্যে বচসা শুরু হয়। 2 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। মলয় দত্ত ও বাচ্চু সিং নামে 2 জনের গায়ে গুলি লাগে। মলয় দত্তকে এমআর বাঙ্গুর ও পরে এসএসকেমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যায় গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিমও। এদিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক আধিকারিকরাও। জানা গেছে মলয় ও বাচ্চু ছোটবেলার বন্ধু। সিন্ডিকেট ব্যবসায় দুজনে পার্টনার ছিল। এরপরই টাকা নিয়ে ঝামেলা শুরু হলে মলয় আলাদা করে ব্যবসা শুরু করে। মঙ্গলবার মলয়ের সঙ্গে সব বিবাদ মেটাতে তার অফিসে যায় বাচ্চু। সেখানেই মলয়ের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি শুরু হয় বাচ্চুর। এরপর দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় সন্দেহভাজন 3 জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সোনিয়া গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের সাক্ষাৎ। 3 দিনে 2বার সাক্ষাৎ। 2024 নির্বাচনের গেম প্ল্যান ঘিরে জল্পনা তুঙ্গে। ভোটকুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান সময়ের অপেক্ষা, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ 3 দিনের ব্যবধানে দুবার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন প্রশান্ত কিশোর। যে বৈঠকে 2024 লোকসভা নির্বাচনের রোডম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। চলতি বছরের শেষের দিকে গুজরাট, হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন ও আগামী বছরের প্রথম দিকে কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান বিধানসভা নির্বাচন আলোচনার মূল বিষয় ছিল। সূত্রের খবর, প্রশান্ত কিশোরের পরামর্শ, উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশাতে একাই লড়াই করবে কংগ্রেস। প্রশান্তের এই প্রস্তাবে সাড়া দিতে কংগ্রেসকে 1 মাস সময় দেওয়া হয়েছে। দিল্লির জাহাঙ্গীরপুরে হিংসার ঘটনায় ধৃতদের নিয়ে রাজনৈতিক টানাপোড়েন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির দাবি ধৃত আনসার শেখ বিজেপি কর্মী। পাল্টা বিজেপির দাবি আনসার শেখ আপ কর্মী, বাংলার বাসিন্দা। কিন্তু আনসারের পরিচিতরা বলছেন অন্য কথা, যা থেকে বাংলাকে কলুষিত করার চক্রান্ত উঠে আসছে। রামনবমীর মিছিল ঘিরে হিংসা চলে দিল্লির জাহাঙ্গীরপুরীতে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনএসএ আইনে মামলা রুজু করা হয়েছে। এসবের মাঝেই ধৃতদের নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ধৃত আনসার শেখ ও শেখ আসলাম এ রাজ্যের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আনসার শেখের বিজেপির সঙ্গে জড়িত থাকার ছবি সামনে এসেছে। আম আদমি পার্টি টুইট করে সেই ছবি সামনে এনেছে। তাতে পদ্মফুল চিহ্নিত গেরুয়া টুপি পরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা যাচ্ছে আনসারকে। সময় বিরতির পর ফিরছি। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টা খবরে।
বড়াবাঁকি জেলে সম্প্রীতির অনন্য নজির। মুসলিম বন্দীদের সঙ্গে রোজা পালনে হিন্দু বন্দীরা। ঈদের আগে এক মাসের রোজা চলছে। দিনভর উপোস রাখছেন ধর্মপ্রাণ মুসলিমরা। তাদের সঙ্গে প্রত্যেকদিন রোজা রাখছেন হিন্দুরাও। সূর্যাস্তের পর একসঙ্গে খেয়ে উপোস ভাঙছেন দুই সম্প্রদায়ের মানুষ। শ্রীনগরে গোজওয়ারা মসজিদে ভয়াবহ আগুন, পুড়ে খাক মসজিদের প্রাচীন কাঠামো। মঙ্গলবার দুপুর 3:30 নাগাদ মসজিদে আগুন লাগে। কাঠের মসজিদে মুহূর্তে দাউ দাউ করে আগুন ছড়িয়ে যায়। স্থানীয়রাই প্রথমে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ঘটনাস্থলে যায় দমকল। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশে সামান্য কিছু কমল দৈনিক সংক্রমণ, তবে উদ্বেগ বাড়িয়ে চলেছে দিল্লির করোনা পরিস্থিতি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1247 জন। প্রাণ গিয়েছে মাত্র একজনে, সুস্থ হয়ে উঠেছেন 928 জন। সোমবারে দৈনিক সংক্রমণ 90% বেড়ে গিয়েছিল। এদিন সংক্রমণ কমলেও রাজধানীতে 500-র উপরে আক্রান্ত হয়েছেন। মোদির সঙ্গে আলোচনায় বসতে পারেন নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সূত্রের খবর, জুলাই মাসের 17 তারিখ উজবেকিস্তানের তাসখান্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে সম্মেলন রয়েছে সেখানেই দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হতে পারে। এ নিয়ে প্রতিবেশী দুই দেশের শীর্ষ স্তরে আলোচনাও শুরু হয়ে গিয়েছে বলে খবর। সম্ভবত পাকিস্তানের কাটাসরাজ মন্দিরে যেতে পারেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই মোদীকে ইসলামাবাদে নিয়ে যাবেন শরীফ বলেও সূত্রের খবর। দীর্ঘ টালবাহানার পর ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে পাকিস্তানের মসনদে বসেছেন শাহবাজ শরীফ। তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নেওয়ার পরই ভারতের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানের কারণেই আলোচনায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাজ। সেই সঙ্গে তিনি বলেছিলেন, দুই দেশে বেকারত্ব, রোজগার ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে এবং সমাধানে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করা উচিত। আফগানিস্তানের রাজধানী কাবুলে পরপর বিস্ফোরণ, কমপক্ষে 3টি বিস্ফোরণ ঘটেছে বলে খবর। শিয়া সম্প্রদায়ের মানুষদের নিশানা করেই হামলা চালানো হয়েছে বলে খবর। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, আব্দুল রহিম শাহিদ হাই স্কুলের সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। পড়ুয়ারা যখন স্কুল থেকে বেরিয়ে আসছিল সে সময় হামলা হয়। এর জেরে মৃত 6 জন, আহত 12। শহরের পশ্চিম প্রান্তে দুটি স্কুলের সামনে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুমতাজ স্কুলের সামনে প্রথমে বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে দাস্তে বার্চি এলাকার একটি স্কুলের সামনে। তবে এখনো কোনো সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। গাজায় এয়ার স্ট্রাইক চালালো ইসরায়েল। প্যালেস্তাইনের তরফে রকেট হামলার পরই ইসরায়েলের পাল্টা আক্রমণ। ইসরায়েলের বায়ুসেনার বিমান গাজার দক্ষিণ প্রান্তে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও হামাসের সশস্ত্র বাহিনী জানিয়েছেন ইসরায়েলি বিমানটিকে ধ্বংস করা হয়েছে। এদিকে ইসরায়েল সেনার তরফে জানানো হয়েছে, হামাসের সন্ত্রাসবাদী সংগঠনের অস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে আইডিএফ এর যুদ্ধ বিমান। দোকান কর্মচারী ও পড়ুয়াদের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা। নিউ মার্কেট চত্বরে দোকান কর্মচারী ও ঢাকা কলেজের পড়ুয়াদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, 3 পড়ুয়াকে ধরে বেধড়ক মারধর করে দোকানকর্মীরা। এরপরই দোকানকর্মীদের উপর চড়াও হয় পড়ুয়ারা। দোকানকর্মীদের অভিযোগ, পড়ুয়ারা দোকানে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সোমবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ এখনও চলছে। বেশ কয়েকটি জায়গায় চলে অবরোধ, বিক্ষোভ। আমেরিকায় গণপরিবহনের ক্ষেত্রে আর বাধ্যতামূলক থাকলো না মাস্ক পরা। ফেডারেল কোর্টের নির্দেশে উঠল এই সংক্রান্ত বিধিনিষেধ। এর জেরে সেদেশে করোনা গ্রাফ নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাইডেন প্রশাসনের আধিকারিকরা। গত সপ্তাহে আমেরিকার স্বাস্থ্য বিভাগ সেন্টার ডিজিজ কন্ট্রোলের পরামর্শ মতো করোনা বিধিনিষেধের মেয়াদ আরও 15 দিন বাড়িয়েছিল। আদালতের পর্যবেক্ষণে বাধ্যতামূলক মাস্ক পরা আইনসম্মত নয়। ফেডারেল কোর্টের এই নির্দেশে প্রশাসন ধাক্কা খেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এই নির্দেশের পর হতাশা ব্যক্ত করেছেন। চায়নায় 2023 এএফসি এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে যোগ্যতা অর্জনকারী ম্যাচের জন্য মঙ্গলবার 41 জনের সম্ভাব্য দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। 24 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত কর্ণাটকের বেলওয়াড়িতে চলবে প্রাথমিক শিবির। সেখান থেকে 21 জনের দল বেছে নেওয়ার পর যুব ভারতী স্টেডিয়ামে হবে চূড়ান্ত আবাসিক শিবির। সদ্যজাত পুত্র হারানোর কথা সস্ত্রীক জানালেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সোমবার যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন রোনাল্ডোর সঙ্গী জর্জিনা রোড্রিগুয়েজ। সদ্যজাত কন্যা সন্তানই পুত্রের শোক হারানোর শক্তি যোগাচ্ছে রোনাল্ডো জর্জিনাকে। এই কঠিন মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের তরফ থেকে রোনাল্ডোকে সমবেদনা জানানো হয়েছে। কাউন্টডাউন শুরু।
100 দিন পরেই ভারতে শুরু হচ্ছে 44তম দাবা অলিম্পিয়াড। ভারতের প্রতিভাবান দাবাড়ুদের কাছে এটা বড় সুযোগ বলে মনে করছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। আগামী 28শে জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত তামিলনাড়ুতে চলবে দাবা অলিম্পিয়াড। 150টি দেশের জাতীয় চ্যাম্পিয়ন দাবাড়ু ছাড়াও ম্যাগনাস কার্লসন সহ একাধিক গ্র্যান্ডমাস্টার দাবাড়ু অংশ নেবেন দাবা অলিম্পিয়াডে। যাদের খেলা সামনে থেকে খেলা দেখে শেখার সুযোগ থাকবে বলে মনে করছেন বিশ্বনাথন আনন্দ। মেয়েদের সিনিয়র টি20 লিগ দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় বাংলার। সৌরাষ্ট্রকে 10 উইকেটে হারালো রুমেলিধর শ্রেয়সী আইচরা। বাংলার বোলারদের দাপটে প্রথমে ব্যাট করে 77 রানে শেষ হয়ে যায় সৌরাষ্ট্রের ইনিংস। বাংলার হয়ে 3টে উইকেট পেলেন শ্রেয়সী আইচ। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেন বাংলার মেয়েরা। ব্যাটে বলে সফল বাংলার মেয়েরা। 2টি উইকেট ও অর্ধশতরান করেন দীপ্তি শর্মা। সময় আরও একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। রাজকুমার হিরানির সঙ্গে তার আগামী ছবির নাম ঘোষণা করলেন শাহরুখ খান। জানানো হলো ছবি মুক্তির দিনক্ষণ। সদ্যই সোশ্যাল সাইটে প্রকাশ্যে এসেছে নতুন টিজার। আর সেই টিজারেই দেখা গিয়েছে কিং খান ও রাজকুমার হিরানিকে। বহু প্রতীক্ষিত এই ছবির নাম ডাঙ্কি। মুম্বাইতে ছবির শুটিং যে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বলিউড বাদশা, সেই খবর আমরা জানিয়েছি কয়েকদিন আগেই। শাহরুখের সঙ্গে ছবিতে রয়েছেন তাপসি পান্নু। বেশ কিছুদিন মুম্বাইতেই ছবির শুটিং সারবেন পরিচালক রাজকুমার হিরানি। ছবির পরবর্তী পর্বে শুটিং হতে চলেছে চণ্ডীগড়ে। শাহরুখ রাজকুমারের ডাঙ্কি দেখার জন্য কিন্তু এখনো বহুদিন অপেক্ষা করতে হবে, কারণ আগামী বছর 22শে ডিসেম্বর পর্দায় আসছে ডাঙ্কি। হাতে মেহেন্দির রং মিলিয়ে যায়নি এখনো। বিয়ের রিসেপশন মেটার 72 ঘন্টা পেরোনোর আগেই শুটিংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন আলিয়া ভাট। মঙ্গলবার মুম্বাইয়ের একটি প্রাইভেট এয়ারপোর্টে দেখা মিলল নতুন বউয়ের। প্লেনে ওঠার আগে ভক্তদের জন্য হাত নাড়লেন পাপারাজির ক্যামেরায়। জানা গিয়েছে জয়সলমেরে গিয়েছেন আলিয়া ভাট, কারণ মরু শহরেই এবার রোম্যান্সে মাতবেন রকি আর রানী। খবর মিলছে আগামী ছবির রকি আর রানী কি প্রেম কাহিনীর পরবর্তী শুটিং পর্ব জয়সলমেরেই করবেন পরিচালক করণ জোহর। খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাবেন রণবীর সিং, ধর্মেন্দ্র, জয়া ভাদুরী, শাবানা আজমিরা। তারপরে পুরো দমে শুরু হয়ে যাবে ছবি শুটিং। আরও জানা যাচ্ছে জয়সলমেরে শুটিং মেটার পর রকি আর রানীকে নিয়ে সুইজারল্যান্ডে যাবেন কেজো। আলস পর্বতের মনোরম প্রকৃতির মাঝে 2টি গানের পাশাপাশি ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং করবেন তিনি। তারপর দুবাই ফিরে যাবে টিম রকি ও রানী। ঘটনা সূত্র তখন দুবাইতে থাকবেন রণবীর কাপুরও। সেখানেই হানিমুন করবেন নবদম্পতি। বিখ্যাত রাঁধুনি এবং রান্নার বই লিখিয়ে তারলা তালালের জীবন এবার রূপলি পর্দায়। বলিউডে তৈরি হতে চলেছে দেশের প্রথম হোম শেফের বায়োপিক তারলা। ছবিতে তারলা চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী হুমা কুরেশি। প্রকাশ্যে এলো ছবির ফার্স্ট লুক পোস্টার। সদ্যই শুরু হয়ে গিয়েছে তারলার শুটিং। রনি স্ক্রুওয়ালার সঙ্গে ছবির প্রযোজনা করেছেন নিতেশ তিওয়ারি ও অশ্বিনী আইয়ার তিওয়ারি। তারলা দালালের জীবনের গল্প পড়ে অনুপ্রেরণা পেয়েছেন অশ্বিনী। তিনি জানিয়েছেন, তারলা এমন একজন রাঁধুনি যিনি নিজের হাতে সৃষ্টি করেছিলেন ভারতীয় নিরামিষ রান্নার চেহারাটাই একেবারে বদলে দিয়েছিলেন। তারলার গল্প শুধু একজন রাঁধুনি নয়, মায়েরও, যিনি কাজের ফাঁকে নিজের মেয়ের যত্ন নিতেন। এরকম একটা আইকনিক ছবিতে কাজের সুযোগ পেয়ে খুশি হুমা কুরেশিও। তারলাতে কাজ করতে গিয়ে ছোটবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিলেন তিনি। দেশের বহু রন্ধনপটু মহিলার মতো হুমা কুরেশির মাও তারলা তালালের লেখা রান্নার বই ফলো করতেন। প্রতিদিন বানিয়ে দিতেন হরেক রকমের টিফিন। এমনকি তারলার রেসিপি থেকে তৈরি ম্যাঙ্গো আইসক্রিমও খেয়েছিলেন তিনি। তারলার মতো ছবিতে কাস্টিংয়ের সুযোগ দেওয়ার জন্য নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন হুমা কুরেশি। বলিউডে বর্তমানে বায়োপিক তৈরি দারুণ রমরমা, কিন্তু তার মধ্যে আলাদা হতে চলেছে তারলা দালাল এর বায়োপিক, বলছেন ছবির অন্যতম প্রযোজক নিতেশ তিওয়ারি। 15:15:05 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।